Hello everyone, welcome to Radical Learning. Previous chapter আমরা যে দুটো নেক্সট চ্যাপ্টার আমরা কমপ্লিট করে এলাম, সেখানে প্রথম চ্যাপ্টারে আমরা কি পড়েছিলাম, দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার আমরা পড়লাম যে দ্য ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। অর্থাৎ দুটো চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমরা কি দেখলাম যে কিভাবে লোকেদের মধ্যে ন্যাশনালিজম আইডিয়া ক্রিয়েট হলো এবং সেই কালেকটিভ বিলঙ্গিংনেস অর্থাৎ কালেকটিভ সেন্স থেকে কিভাবে নেশনের ফরমেশন হলো। এবার আমরা যে থার্ড যে চ্যাপ্টারটা পড়বো, অর্থাৎ যা দ্য মেকিং অফ এ গ্লোবাল ওয়ার্ল্ড, এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা কিন্তু একটু ডিফারেন্ট, তাই তো? এবং এই যে চ্যাপ্টারটা, এই যে দ্য মেকিং অফ এ গ্লোবাল ওয়ার্ল্ড, এই চ্যাপ্টারটা তোমাদের একটু অনেকটা ভাস্ট চ্যাপ্টার, সুতরাং প্রত্যেকটা পয়েন্ট আমরা মাইনিউটলি ভালোভাবে পড়বো। তো দ্য মেকিং, অর্থাৎ হেডিংটা দেখো কি আছে, দ্য মেকিং অফ এ গ্লোবাল ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে আমরা যে গ্লোবাল যে ওয়ার্ল্ডটা, অর্থাৎ আমরা যে প্রেজেন্ট যে আমরা যে ওয়ার্ল্ডে রয়েছি, মডার্ন ওয়ার্ল্ডে, সেই মডার্ন ওয়ার্ল্ডে কিভাবে ফরমেশন হলো, ঠিক আছে, আস্তে 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 কিভাবে আমরা মডার্ন এরারে মানে যে ইয়েটা রয়েছে সেটা কিভাবে ফর্ম করলাম। তো এই চ্যাপ্টারের চারটে মেন ব্রড টপিক আছে, সেটাকে আমরা তার আরো সাব টপিক আছে সেগুলো আমরা পড়বো। যেমন আছে প্রি মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ প্রি মডার্ন ওয়ার্ল্ড অর্থাৎ 1815 এর আগে থেকে কি ওয়ার্ল্ডের কি সিচুয়েশন ছিল, কিভাবে প্রত্যেকটা দেশ তারা একে অপরের সাথে ইন্টারলিঙ্ক ছিল, অর্থাৎ গ্লোবালাইজেশন যে প্রসেসটা আছে। অর্থাৎ গ্লোবালাইজেশন কি, অর্থাৎ প্রত্যেকটা বিভিন্ন রিজিয়নে কান্ট্রি কি হবে, দে আর লিঙ্কড উইথ ইচ আদার, ঠিক আছে। কেন লিঙ্কড থাকবে, তাদের বিভিন্ন পারপাসে ট্রেড হতে পারে, তারপরে কালচারাল যে স্টিচিং আছে তার পার্সপেক্টিভেও থাকতে পারে। সুতরাং কিভাবে তারা লিঙ্কড একে অপরে, আগেকার প্রি মডার্ন ওয়ার্ল্ডে কেমন ছিল। সেকেন্ড আমরা দেখবো দ্য 19th সেঞ্চুরির, অর্থাৎ যে মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ 1850 থেকে অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত, যে 1941 পর্যন্ত। অর্থাৎ 1941-এ কি, এই যে এইটাকে মডার্ন ওয়ার্ল্ড কেন বলা হয়, কারণ এই টাইমে কি হয়েছিল, ইউরোপে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সেটা হয়েছিল। সেটা তোমরা জানো যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইউরোপে হয়েছিল 1750 থেকে 1850 মধ্যে, এর মধ্যে ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল। অর্থাৎ যে থার্ড আমরা যে চ্যাপ্টারটা পড়বো হচ্ছে ইন্টার ওয়ার ইকোনমি। অর্থাৎ এই যে ওয়ারের ফলে কি হলো, অর্থাৎ তারপরেও যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফলে কি হলো, যে ওয়ার্ল্ড ইকোনমিটা ডিস্ট্রয় করে গেল, সেটা কি তার এফেক্ট পড়লো ওয়ার্ল্ড ওয়াইড। এবং ফোর্থ যে চ্যাপ্টার হচ্ছে যে রিবিল্ডিং, অর্থাৎ যে ওয়ারের ফলে যে ইকোনমিটা ডিস্ট্রয় হলো সেটাকে কিভাবে সেটা রিবিল্ড হবে, অর্থাৎ রিবিল্ডিং এ ওয়ার্ল্ড ইকোনমি। তো প্রথমেই যে আমরা চ্যাপ্টারটা পড়বো, তা প্রথম যে স্লাইডে আমরা যেটা পড়বো, প্রথম ভিডিও আমরা যেটা করবো, দ্য প্রি মডার্ন ওয়ার্ল্ড। আমরা নেক্সট স্লাইডে দেখবো যে প্রি মডার্ন ওয়ার্ল্ড সম্পর্কে আমরা পড়বো, যে প্রি মডার্ন ওয়ার্ল্ডে আমাদের, অর্থাৎ কিভাবে প্রত্যেকটা দেশ একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড, ইন্টারকানেক্টেড ছিল, একে অপরের সাথে ডিপেন্ডেন্ট ছিল, সেটা আমরা নেক্সট স্লাইডে আমরা প্রি মডার্ন ওয়ার্ল্ডের মাধ্যমে দেখব। নাও উই উইল ডিসকাস হাউ দ্য প্রি মডার্ন ওয়ার্ল্ড ওয়াজ ইন্টারকানেক্টেড এবং দ্য ডিফারেন্ট নেশনস, ঠিক আছে। অর্থাৎ যে প্রি মডার্ন ওয়ার্ল্ডে কি ছিল, যে বিভিন্ন যে নেশন ছিল, নেশন তো নয়, বিভিন্ন যে রিজিয়ন গুলো গ্লোবালি কিভাবে তারা ইন্টারকানেক্টেড ছিল। তো এখানে প্রথমে কি আছে, যে দ্য মেকিং অফ গ্লোবাল, দ্য মেকিং অফ গ্লোবাল হ্যাজ এ লং হিস্ট্রি, তাই না। অন দ্য বেসিস অফ হোয়াট, এক লং হিস্ট্রি কি ছিল, ট্রেড, মাইগ্রেশন, পিপল ইন সার্চ অফ ওয়ার্ক অ্যান্ড দ্য মুভমেন্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ এনসিয়েন্ট ওয়ার্ল্ডে কি হতো, এনসিয়েন্ট যে ওয়ার্ল্ড ছিল, সেই এনসিয়েন্ট ওয়ার্ল্ডের লোকেরাও কিন্তু শিফট করতো, ঠিক আছে। তারা যে শিফট করার যে স্পিডটা ছিল, অর্থাৎ স্পেসটা কম ছিল। তারা হয়তো বছরের পর বছর একটা যে রিজিয়ন থেকে আর একটা রিজিয়ন তাদের কি হতো, ট্রাভেল করতো, হয়তো তারা পায়ে হেঁটে যেত, নইলে কি শিপের মাধ্যমে যেত, তাই না, সি রুটের মাধ্যমে। তো সুতরাং অর্থাৎ এখানে মেকিং অফ গ্লোবাল কি করছে, হ্যাজ এ লং হিস্ট্রি, কার মাধ্যমে, ট্রেড, মাইগ্রেশন, পিপল, লোকেরা মাইগ্রেট করতো, কেন,
কাজের জন্য, অর্থাৎ এখানেও কিন্তু গ্লোবালাইজেশন হতো, অর্থাৎ প্রি হিস্ট্রি যে ওয়ার্ল্ড ছিল, অর্থাৎ প্রি হিস্ট্রি মডার্ন ওয়ার্ল্ডেও কিন্তু গ্লোবালাইজেশন কিন্তু পারফর্ম হতো গ্লোবালাইজেশনের। অর্থাৎ এই গ্লোবালাইজেশন হতে বলেই তো লোকে কি করতো, ট্রেড আমরা সিল্ক রুটের মাধ্যমে দেখেছি, সিল্ক রুটে পরে পড়বো, দেখবো যে কাপড় জামা যে সমস্ত কি হতো, যে সিল্ক তারা নিয়ে যেত ওয়েস্টার্ন অর্থাৎ ইউরোপিয়ান রিজিয়নে সিল্ক একটা রুটের মাধ্যমে নিয়ে যেত, লোকেরা মাইগ্রেট করতো বিভিন্ন রিজিয়ন থেকে, এখানে এসে তাদের কাজের জন্য বিভিন্ন মাইগ্রেশন করতো, ঠিক আছে, অর্থাৎ মাইগ্রেশন হতো। কিন্তু মাইগ্রেশনটা আজকে আমরা যে মডার্ন ওয়ার্ল্ডে যেভাবে দেখছি, যে ব্রডার সেন্সে দেখছি, আজকে মাইগ্রেশন কি হচ্ছে, যে আমরা যে কোনো একটা রিজিয়ন হয়তো কোনো একটা জায়গায় যাব, সাপোজ আমরা ধরে নিলাম হয়তো মুম্বাই যাব, তো মুম্বাই আমরা কি হচ্ছে উইদিন যে 3 আওয়ার্স এর মধ্যে আমরা পৌঁছে যেতে পারছি, কি জন্য, কারণ আমাদের মিনস অফ ট্রান্সপোর্টেশনের জন্য ডেভেলপমেন্ট হয়েছে ওই জন্য। কিন্তু এটা যদি ইনিশিয়াল স্টেজে কি সম্ভব ছিল, আমাদের হয়তো পায়ে হেঁটে যেতে হতো, নইলে গরুর গাড়িতে যেতে হতো, বুলক কার্ট, ঠিক আছে, ইনিশিয়াল স্টেজে। তো সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে মেকিং অফ গ্লোবাল তারাও কিন্তু একটা কি ছিল, একটা সিস্টেম ছিল, তারাও ট্রেড করতো, মাইগ্রেশন লোকেরা কি করতো, মাইগ্রেট করতো, কিন্তু তাদের স্পেসটা কম ছিল, স্পিডটা কম ছিল। এখানে কি, তাহলে এখানে বুঝতে হবে যে উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফেজেস থ্রু হুইচ দিস ওয়ার্ল্ড ইন হুইচ উই লিভ হ্যাজ এমার্জ। অর্থাৎ আমরা যে প্রেজেন্ট ওয়ার্ল্ডে যেখানে আমরা যে অর্থাৎ মডার্ন ওয়ার্ল্ডে যেখানে এসেছি, সেখানে এই প্রি মডার্ন ওয়ার্ল্ড থেকে কিভাবে আমরা এখানে মডার্ন ওয়ার্ল্ডে শিফট করেছি, এমার্জ করেছি, তাই না, কি জন্য কি করে করেছি, এখানে কি হয়েছে, তার কারণ হচ্ছে যে নিচের, অর্থাৎ যে ফ্রম এনসিয়েন্ট টাইম থেকে কি করতো, যে বিভিন্ন আমরা যে আমাদের ভারতে আমরা দেখেছি যে কি, যে স্পিরিচুয়াল পারপাস হোক, কোনো এডুকেশন পারপাস হোক, নালন্দা তক্ষশিলা রিজিয়ন থেকে যে বিশ্ববিদ্যালয় ছিল বিভিন্ন সাউথ ইস্ট এশিয়া থেকে বিভিন্ন জায়গার লোকেরা কি করতো, এখানে এসে পড়াশোনা করতো, তাই না। তাহলে লোকেরা যখন পড়াশোনা করতে আসবে তখন সঙ্গে তাদের কালচারও নিয়ে আসবে, ঠিক আছে। সেই জন্য কি হচ্ছে, এনসিয়েন্ট টাইমস ট্রাভেলার্স, কারা ট্রাভেলার্স, ট্রেডার্স, ঠিক আছে, প্রিস্ট অ্যান্ড পিলগ্রিমস ট্রাভেল ভাস্ট ডিস্টেন্স তারা নেশন ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল করতো, কি জন্য, নলেজের জন্য, জ্ঞান নেওয়ার জন্য, অপরচুনিটি, বেটার কোনো সুযোগ সুবিধার জন্য, স্পিরিচুয়াল ফুলফিলমেন্টের জন্য আসতো। স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট যদি আমরা দেখি বৌদ্ধিস্ট যে ইন্ডিয়া এবং যে বিহার যে রিজিয়নটাতে, সেখানে কি বৌদ্ধ ধর্ম স্প্রেড করে অরিজিনেট হয়েছিল, সেখান থেকে সাউথ ইস্ট এশিয়া থেকে কি হতো, লোক এখানে আসতো, তাই না। সুতরাং আবার কি করতো, টু এসকেপ দ্য পারসিকিউশন মানে, অর্থাৎ কোন একটা দেখা যাচ্ছে যে কোন একটা এস্টাবলিশ রিলিজিয়ন আছে, তার বিরুদ্ধে হয়তো তুমি আগে কি ছিল, যে রিলিজিয়াস ইনফ্লুয়েন্স কিন্তু সমাজে কিন্তু খুব প্রভাব বেশি ছিল, তাহলে রিলিজিয়াস ইনফ্লুয়েন্সের সমাজে প্রভাব, তাহলে আমি যখন এস্টাবলিশ যদি কোনো একটা রিলিজিয়ন আছে তার বিরুদ্ধে আমি বলতে চাইছি যে এই জিনিসটা খারাপ বা এটা হয়তো আনসাইন্টিফিক, সেটা বললে কি হতো, তার উপরে হয়তো এক্সিকিউট করা হতো, তাকে শাস্তি দেওয়া হতো। সেই শাস্তির হাত থেকে পালাবার জন্য, বাঁচার জন্য কি হতো, তারা অনেকে এবার চলে আসতো, অন্য জায়গায় চলে যেত, মাইগ্রেট করতো, পালিয়ে যেত। তো সেখানে কি হতো, এবার ব্যাপারটা হচ্ছে যখন লোকেরা যে নলেজ, অপরচুনিটি, স্পিরিচুয়াল ফুলফিলমেন্টের যখন এক জায়গা থেকে একটা রিজিয়ন থেকে এই রিজিয়ন থেকে দেখা গেল তারা এই রিজিয়নে শিফট করছে, তো সুতরাং এই রিজিয়নের যে লোকটা, অর্থাৎ এই রিজিয়নের যে লোকটা, সেই রিজিয়নে যখন আসবে তখন কি হবে, এই রিজিয়নে এলে সে সঙ্গে সঙ্গে কি হয়, সাপোজ আমরা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, আমরা হয়তো সাপোজ কোথাও যাচ্ছি, তা আমরা হয়তো কোথাও গেলাম, যে দেখা গেল যে মুম্বাই গেলাম বা হয়তো মহারাষ্ট্রে কোনো একটা রিজিয়নে গেলাম, আমরা বাঙালি, তো আমরা যখন সেই রিজিয়নটা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা মহারাষ্ট্রে কোনো একটা রিজিয়নে কোনো একটা জায়গায় বসবাস করলাম, তখন সঙ্গে করে কি নিয়ে যাবো, আমাদের কালচারটা নিয়ে যাবো, আমাদের ভাষাটাও নিয়ে যাবো, আমাদের ট্র্যাডিশন নিয়ে যাবো, আমাদের ফুড নিয়ে যাবো, তাই না, অর্থাৎ আমাদের যে খাবার যে স্টাইল, ঠিক আছে। আমরা মহারাষ্ট্রে গেলাম, যে মারাঠি যে রিচুয়াল সেটা আমরা অ্যাডপ্ট করবো তা তো নয়, আমরা তো নিজেদের কি করবো, আমাদের নিজেদের ট্র্যাডিশন কাস্টমস আমাদের অ্যাজ এ বাঙালি হিসেবে আমরা তো পালন করব। তাহলে সুতরাং আমরা যখন এক জায়গা থেকে আর একটা জায়গায় যখন শিফট হচ্ছে, তখন কি হচ্ছে, সঙ্গে করে তার কি নিয়ে আসছে, তার ভ্যালু নিয়ে আসছে, স্কিল নিয়ে আসছে, আইডিয়া নিয়ে আসছে, ইনভেনশন নিয়ে আসছে, সমস্ত কিছু সেই জায়গাগুলো কিন্তু ট্রান্সফার হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে, বোঝা গেল। তাহলে সুতরাং লোকেরা যখন
যে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তখন কি করছে, দে ক্যারিড কি করছে, গুডস জিনিসপত্র নিয়ে যাচ্ছে। অর্থাৎ গ্লোবালাইজেশন যে হচ্ছে, আমরা এর যে মানে স্পিডটা যেহেতু কম, কিন্তু তারা কি হচ্ছে গুডস নিয়ে যাচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, ব্যবসা করার জন্য জিনিসপত্র নিয়ে যাচ্ছে, মানি। সুতরাং মানি এক্সচেঞ্জ, অর্থাৎ সেই তারা হয়তো প্রয়োজনীয় জিনিসপত্র নিলে, আমরা প্রথমে কি দেখেছিলাম যে ইউরোপিয়ানরা আসতো, ইউরোপিয়ানরা আমাদের কাছ থেকে কি নিত, টেক্সটাইল যে সমস্ত প্রোডাক্ট ছিল সেগুলো নিত। আর ইউরোপিয়ানরা কি নিয়ে আসতো, ইউরোপিয়ানরা আসতো গোল্ড সিলভার নিয়ে আসতো। অর্থাৎ মানি এক্সচেঞ্জ হতো, ভ্যালুস নিয়ে আসতো তাদের সেই রিজিয়নটা, যেটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝলাম যে এই এখানকার একটা রিজিয়নের লোক অন্য একটু যখন এই রিজিয়নে যখন সে গেল, তখন কি হলো, তার ভ্যালুটাও তার সঙ্গে তার কালচার ট্র্যাডিশন সেটাও কিন্তু শিফট হলো, এক জায়গা থেকে আরেকটা জায়গায় এক্সপ্লোর করলো। স্কিল, আইডিয়া, ইনোভেশন, ঠিক আছে। স্কিল, আইডিয়া, ইনোভেশন কি, যখন আমরা দেখলাম যে ব্রিটিশার্সরা যখন আমাদের ইন্ডিয়াতে এলো, ঠিক আছে, অর্থাৎ ব্রিটিশার্সরা ইন্ডিয়াতে আসার পরে কি হলো, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ফলে যে ইউরোপে যে কি হলো, যে সমস্ত মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হলো, সেটাও কিন্তু তারাও কিন্তু ইন্ডিয়াতে সেগুলোতে ইনস্টল করেছিল। যদিও তারা আমাদের কাছ থেকে সাপ্রেস করে সেগুলো লুট করার জন্য এসেছিল, কিন্তু তাদের আইডিয়াটা তো নিজে এসেছিল। তারা কলকারখানা ইন্ডিয়াতে এস্টাবলিশ করেছিল, রেলওয়ে এক্সপ্যান্ড করেছিল। তার মানে কি, তাদের যে ইনভেনশন এবং টেকনোলজি সেটা ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট হয়েছিল, তার অবজেক্টিভটা আলাদা হতে পারে। তার মানে কি, ব্রিটিশাররা ইন্ডিয়াতে এলো মানে তাদের টেকনোলজিটাও আমাদের কাছ থেকে নিয়ে এলো, অর্থাৎ তাদের আইডিয়া ইনভেনশন তারা নিয়ে এলো। আর কি এলো, যে যখন তারা একটা লোক আর একটা জায়গায় শিফট করলো, তার সাথে জার্মস অ্যান্ড ডিজিজেস সঙ্গে নিয়ে এলো। অর্থাৎ এই রিজিয়নে বসবাসকারী লোকের মধ্যে দেখা যাচ্ছে যে একটা স্পেসিফিক্যালি একটা ডিজিজ এর মধ্যে কি রয়েছে, কিন্তু সেখানে সেই ডিজিজটা অন্য রিজিয়নে নেই, ঠিক আছে। তখন এই লোকটা যখন এখানে আসবে, তখন তার কাছ থেকে কি হবে, এই ডিজিজটা অটোমেটিক্যালি এখান থেকে ট্রান্সমিট হবে, এখানে ট্রান্সমিট হয়ে এই বিভিন্ন জায়গায় কি হবে, এই রিজিয়নে বসবাসকারী বিভিন্ন লোকের মধ্যে এই রিজিয়নটা, এই যে ডিজিজটা ছড়িয়ে পড়বে। তাহলে এই ডিজিজটা সে যখন এলো, তার মাধ্যমেও কি হচ্ছে, এখানে স্প্রেড করলো। বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম যে কি, যে মডার্ন যে প্রি মডার্ন ওয়ার্ল্ডে গ্লোবালাইজেশনটা হচ্ছিল, কিন্তু স্লো স্পিডে হচ্ছিল, তাই তো। এবং স্লো স্পিডে হওয়ার ফলে কি হচ্ছে, যে ওয়ার্ল্ড যে ইকোনমি সেটা কিন্তু শেপ নিচ্ছিল, তাই তো। এবার ওয়ার্ল্ড ইকোনমি শেপ নেওয়ার ক্ষেত্রে এবার দেখবো যে বিভিন্ন যে সমস্ত ফ্যাক্টর গুলো রয়েছে, যে প্রথমে আমরা কি দেখলাম, যে গুড, মানি, ভ্যালু, স্কিল, ঠিক আছে, নলেজ, স্পিরিচুয়াল, এই সমস্ত ফুলফিলমেন্টের জন্য আসছিল। এবার দেখবো যে কিভাবে আমাদের সিল্ক, অর্থাৎ ট্রেডের মাধ্যমে কিভাবে আমাদের এই প্রি মডার্ন ওয়ার্ল্ডটা কি করলো, যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যে নেশন তো ক্রিয়েট হয়নি, অর্থাৎ বিভিন্ন রিজিয়নের সাথে কিভাবে ইন্টারকানেক্ট করলো, ইন্টারডিপেন্ডেন্ট ছিল। অর্থাৎ এক কথায় বললে কি বলবো, যে প্রি মডার্ন ওয়ার্ল্ডে কি হচ্ছে, হাউ দ্য ভ্যারিয়াস রিজিয়ন ওয়াজ ইন্টারকানেক্টেড অ্যামং দ্য থ্রু ইচ আদার। এটা আমরা দেখবো নেক্সট স্লাইডে। এবার আমরা দেখবো যে দ্য প্রি মডার্ন ওয়ার্ল্ডে how the silk route played an important role to connect the different region, ঠিক আছে। কিভাবে সিল্ক রুটের মাধ্যমে প্রি মডার্ন ওয়ার্ল্ডে যে সিল্ক যে রুট ছিল, সেই রুটের মাধ্যমে কিভাবে যে গ্লোবাল যে মেকিং, কিভাবে গ্লোবাল যে ওয়ার্ল্ডটাকে তারা সাকসেসফুল করতো, তাই না। অর্থাৎ সিল্ক রুট মানে কি, অর্থাৎ সিল্কের রুট, হ্যাঁ, তা নয়। সিল্ক রুট মানে হচ্ছে যে রুটের মাধ্যমে কি হতো, যে টেক্সটাইল, যে সমস্ত কটন টেক্সটাইল হোক বা কোনো রকমের কোনো টেক্সটাইল ক্লথ কি হতো, যে ইউরোপের বিভিন্ন রিজিয়নে সেখানে নিয়ে যাওয়া হতো। কারণ তোমরা প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা দেখেছি যে ইন্ডিয়া কি হয়েছে, ইনিশিয়ালি ইন্ডিয়া, চাইনা, এইগুলো কি ছিল, এইগুলো যে এগ্রিকালচারাল যে প্রোডাক্ট, অর্থাৎ যে সিল্ক, যে অর্থাৎ যে কটন টেক্সটাইলে, এগুলো কিন্তু ওয়েল ডেভেলপ ছিল। তখনও কিন্তু ওয়েস্টার্ন যে সমস্ত কান্ট্রি ছিল সেগুলো কিন্তু ডেভেলপ করেনি। কারণ কি, আমাদের যে এনসিয়েন্ট যে হিস্ট্রি, আমাদের কি এনসিয়েন্ট একটা রিচ কালচার ছিল। যে ওয়েস্টার্ন যে কালচার, সেটা তো ক্রিস্টোফার কলম্বাস যখন 16th সেঞ্চুরিতে আমেরিকা ডিসকভার করেছিল, তারপরে তারা ডেভেলপমেন্ট হয়েছিল। তারপরে কি হয়, তাদের কিন্তু ধীরে ধীরে কিন্তু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা কিন্তু আফোল্ড করে, কিন্তু আমরা পিছিয়ে পড়ি। সুতরাং আমাদের যে হিস্ট্রি, অর্থাৎ আমাদের যে কালচার, সেটা তো অনেক আগেকার পুরনো, ঠিক আছে। তো এই সিল্ক রুটের মাধ্যমে কি হতো,
যে প্রথমে আমরা দেখে নেব যে সিল্ক রুটটা কি এবং এর ইম্পর্টেন্সটা কি, এই প্রি মডার্ন যে ওয়ার্ল্ডে কিভাবে ওয়ার্ল্ডকে গ্লোবালাইজ করতো এই সিল্ক রুটের মাধ্যমে। একটা হচ্ছে কি যে হিস্টোরিয়ানস হ্যাভ আইডেন্টিফাইড সেভারাল সিল্ক রুট। এই যে সিল্ক রুট যেটা ছিল সেটা কিন্তু সেভারাল সিল্ক রুট ছিল, কারণ শুধু একটাই যে সিল্ক রুট ছিল তা নয়, থ্রু ল্যান্ডের মাধ্যমে ছিল, ওশেনের মাধ্যমেও কিন্তু সিল্ক রুট ছিল। আমরা লাস্টে এই স্লাইডের পর একটা ম্যাপের মাধ্যমে এটা আমরা ক্লিয়ারিফাই করব। এখানে কি বলছে, হিস্টোরিয়ানস হ্যাভ আইডেন্টিফাইড সেভারাল সিল্ক রুট ওভার ল্যান্ড অ্যান্ড সি ইন এ ভাস্ট রিজিয়ন অফ এশিয়া, এশিয়ার মধ্যে দিয়ে, অ্যান্ড লিঙ্ক, এবং এশিয়া থেকে সেই সিল্ক রুটকে কি করতো, লিঙ্ক কানেক্ট কি করতো, অ্যান্ড কানেক্টেড উইথ দ্য ইউরোপ এন্ড নর্থ আফ্রিকা। ইউরোপ এবং নর্থ আফ্রিকার সাথে কি করতো, এই সিল্ক রুটটা কানেক্টেড ছিল, তাই না। নেক্সট হচ্ছে দে আর নোন টু হ্যাভ existed since before the Christian era and thrived almost still 5th century। এখানে কি খ্রিস্টান যে এরা সেখানে পর্যন্ত এই সিল্ক রুটটা কিন্তু এক্সিস্টেড ছিল, অর্থাৎ যে রয়্যাল, অর্থাৎ যে এনসিয়েন্ট যে চাইনিজ যে সমস্ত রুলার ছিল, এম্পায়ার ছিল, তারা কিন্তু এই সিল্ক রুটটাকে কিন্তু তারা প্রেফারেন্স দিত, প্যাট্রোনেজ দিত, তারা প্রোটেক্ট করতো, ঠিক আছে, কারণ একটা ইম্পর্টেন্স রয়েছে, তাই না। কারণ একটাই রুট ছিল তখনকার ওইদিকে, এটা একটা মাধ্যম ছিল কার, একটা লিঙ্ক ক্রিয়েট করতো ইউরোপের সাথে এশিয়ার মাধ্যমে, এটা যাবার একটা রাস্তা, ঠিক আছে। সেই জন্য, এবং কতদিন পর্যন্ত সিন্স ছিল, বিফোর খ্রিস্টান এরা অ্যান্ড থ্রিভ অলমোস্ট টিল 15th century, ঠিক আছে। এবার কি হচ্ছে, এবার চাইনিজ পটারি অলসো ট্রাভেল দ্য সেম রুট অ্যাজ টেক্সটাইল, এবং চাইনিজ যে সমস্ত পটারি যেটাও এই সিল্ক রুটের মাধ্যমে কিন্তু কি হতো, এক্সপোর্ট হতো, অ্যাজ যেমনটা আগে থেকে সিল্ক রুটে এক্সপোর্ট কি হতো, টেক্সটাইল অ্যান্ড স্পাইসেস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। অর্থাৎ প্রথমে আমরা বললাম যে ইউরোপিয়ানরা কি, ইউরোপিয়ান তো পরে ডেভেলপড হয়েছিল, তাই না। তো ইউরোপিয়ানরা কি ছিল, ইন্ডিয়া চাইনিজ বা সাউথ ইস্ট এশিয়ার যে রিজিয়ন থেকে তারা কি নিয়ে যেত, তারা নিয়ে যেত টেক্সটাইল অ্যান্ড স্পাইস, ঠিক আছে। তার পরিবর্তে তারা কি নিয়ে আসতো, ইন রিটার্ন তারা কি নিয়ে আসতো, গোল্ড নিয়ে আসতো, গোল্ড অ্যান্ড সিলভার ফ্রম ইউরোপ টু এশিয়া। তারা নিয়ে যেত কটন, টেক্সটাইল অ্যান্ড স্পাইসেস নিয়ে যেত, এবং তারা গোল্ড এবং কি নিয়ে আসতো, সিলভার নিয়ে আসতো। অর্থাৎ মানি কি হচ্ছে, ফ্লো হচ্ছে, তাই না, অর্থাৎ গ্লোবালাইজ হচ্ছে, এক জায়গা থেকে জিনিস ইউরোপ থেকে গোল্ড অ্যান্ড সিলভার আসছে, আর এশিয়া থেকে কি যাচ্ছে, কটন, টেক্সটাইল অ্যান্ড স্পাইসেস, এই সমস্ত জিনিস যাচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সিল্ক রুটের মানে যে ইম্পর্টেন্সটা কি, এবং সিল্ক রুটের মাধ্যমে কি কি জিনিস যাচ্ছে, এবং ইন রিটার্ন আমরা কি কি সিল্ক রুটের মাধ্যমে আমরা পাচ্ছিলাম। এবার সিল্ক রুটের এটা যে শুধু ট্রেড পারপাসে যে সিল্ক রুটটা ইউজ হতো তা নয়, ঠিক আছে। সিল্ক রুটটা যে ইউজ হতো শুধু অনলি ফর ট্রেড পারপাস তা নয়, তার সাথে কি ছিল, ট্রেড অ্যান্ড কালচার অলওয়েজ ওয়েন্ট হ্যান্ড ইন হ্যান্ড। অর্থাৎ এই সিল্ক রুটের সাথে সাথে কি হতো, কালচারাল একটা কি ছিল, একটা যে কালচারাল যে প্রোগ্রেস, সেটাও কিন্তু এই সিল্ক রুটের মাধ্যমে যেত। কারণ কি, ইউরোপিয়ান ট্রেডার্সরা যখন এশিয়াতে আসতো, সঙ্গে সঙ্গে তাদের কি হতো, ইউরোপিয়ান ট্র্যাডিশন এবং কালচার তারা কি নিয়ে আসতো, এশিয়াতে নিয়ে আসতো, তাই না। আগের স্লাইডে আমরা বললাম যে একটা লোক যখন একটা রিজিয়ন থেকে আর একটা রিজিয়ন যখন মুভ করে, তখন কি হয়, তখন তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড যে জিনিস থাকে, কালচার, কাস্টম, ফুড হ্যাবিট, সেগুলোকেও কিন্তু সে কি করে, শিফট করে, তার সাথে সাথে সেইগুলো সেই রিজিয়নে কিন্তু শিফট করে। সুতরাং যে ইউরোপিয়ান যে এলো, তাদেরও তাদের টেকনোলজি ইনোভেশন তারাও নিয়ে এলো এই সিল্ক রুটের মাধ্যমে। আর কি হলো, তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রেড অ্যান্ড কালচার কি হলো, গোজ ওয়েন্ট অন হ্যান্ড ইন, সাইড বাই সাইড, ঠিক আছে, সাইমালটেনিয়াসলি। এবং এর সাথে সাথে কি হলো, অর্থাৎ যে এই সিল্ক রুটের মাধ্যমে, সিল্ক রুট যে ক্রিয়েট হয়ে গেল, সিল্ক রুটের মাধ্যমে কি হলো, খ্রিস্টান যে মিশনারিজ আছে তারাও কিন্তু রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে তারা তাদের নিজের যে ধর্মটাকে তাকে স্প্রেড করার জন্য তারা কোথায় চলে এলো, একদম কোথায় এলো, টু এশিয়াতে এলো। খ্রিস্টান মিশনারিরা কোথায় এলো, সিল্ক রুটের মাধ্যমে মিশনারি এশিয়াতে এলো, তাদের নিজের রিলিজিয়াস যে ধর্ম সেগুলোকে মানে ছড়িয়ে দেওয়ার জন্য। আর মুসলিমরা কি হলো,
মুসলিম ফিচার্স তারা এই সিল্ক রুটের মাধ্যমে কি হলো, তাদের বিভিন্ন যে তাদের ধর্মটাকে স্প্রেড করে ছড়িয়ে দিল। আর বুদ্ধিজম অর্থাৎ যে জৈন বা বুদ্ধিজমের যে মঙ্ক অর্থাৎ যে সন্ন্যাসীরা, তারাও কি করলো ফ্রম যে বুদ্ধিজম স্প্রেড করেছিল কোথায় থেকে, ইস্টার্ন ইন্ডিয়া থেকে। এই বুদ্ধিজমের যে বিভিন্ন বুদ্ধিস্ট মঙ্করা কি হলো, ইস্টার্ন এশিয়া থেকে থ্রু সিল্ক রুটে তারা বিভিন্ন রিজিয়নে কি করলো, ইউরোপ এবং বিভিন্ন জায়গায় তাদের এই যে বুদ্ধিজম যে আইডিয়াটাকে তাকে স্প্রেড করার জন্য তারাও কিন্তু কি করেছিল, যে এই সিল্ক রুটটাকে তারা সিলেক্ট করেছিল, তাই না? অর্থাৎ আমরা বুঝতে পারলাম সিল্ক রুটের ইম্পর্টেন্সটা কি। এবার একটা ম্যাপের মাধ্যমে আমরা দেখে নেবো যে ওয়ার্ল্ড ওয়াইড যে কোথায় সিল্ক রুটটা আছে এবং কিভাবে তারা কানেক্টেড ছিল। এটা একটা ওয়ার্ল্ডের আউটলাইন ম্যাপ, তাই না? এখানে এই যে তাহলে প্রথমেই আমরা কি পড়েছিলাম, যে সিল্ক রুটটা কানেক্ট করেছিল এটা কি, এটা হচ্ছে ইউরোপ, এই রিজিয়নটা হচ্ছে ইউরোপ, এই রিজিয়নটা এশিয়া, এটা হচ্ছে ইউরোপ, এটা এশিয়া, আর এটা হচ্ছে নর্থ আফ্রিকা। এবং সেভারেল যে রুট ছিল সিল্ক রুটের যে রুট, এটা ইংল্যান্ড, তাই না? সিল্ক রুটের রুটটা কোথায় ছিল, চাইনা থেকে আসতো। এই চাইনা থেকে বিভিন্ন রিজিয়ন থেকে এই সিল্ক রুট হয়ে একদম ভারতের ওপর দিয়ে এখান থেকে কানেক্ট হয়ে কোথায় যেত, ইউরোপে। এটা কি ছিল, সিল্ক রুট। এবং ইন্ডিয়া থেকে কোথায় আসতো, এখান থেকে গিয়ে এদিকে। তাহলে এটা কি এশিয়া, তাই না? এটা হচ্ছে ইউরোপ। তাহলে এই রুটটার মাধ্যমে এটা কি ল্যান্ডে কি হতো, কানেক্ট ছিল। আর ওয়াটারে অর্থাৎ সি ওয়াটারওয়েজে কি ছিল, এখান থেকে চাইনিজ থেকে এদিকে এসে ইন্ডিয়ার সাথে কানেক্ট ছিল, ইন্ডিয়ার সাথে কানেক্ট হয়ে একদম আসতো প্রথমে কেনিয়া, ঠিক আছে, কেনিয়া অর্থাৎ আফ্রিকা, এখান থেকে আবার যেত এখানে, এবং রেড সি হয়ে মেডিটেরিয়ান হয়ে ইটালি হয়ে এখানে এসে পড়তো, তাই না? তাহলে এখানে এই যে রুটটা ছিল এটা ছিল থ্রু সি, এবং এই যে রুটটা এটা হচ্ছে থ্রু ল্যান্ড। তাহলে এই যে কানেক্ট এটা কোথায়, এশিয়া থেকে কোথায় কানেক্ট করছে, ইউরোপকে কানেক্ট করছে। এই রুটের মাধ্যমেই কিন্তু সমস্ত রকমের কালচারাল থেকে আরম্ভ করে ট্রেড সমস্ত কিছু জিনিসের আদান প্রদান হতো, তাই না? এখান থেকে ইউরোপিয়ানরা কি করতো, ইউরোপিয়ান এই ইন্ডিয়া এবং ইয়ে থেকে কি নিয়ে যেত, টেক্সটাইল এবং স্পাইসেস নিয়ে যেত, ঠিক আছে, এখান থেকে। এবং ইউরোপিয়ানরা কি এখানে কি নিয়ে আসতো, গোল্ড নিয়ে আসতো। এবং এই রুট ধরেই কি এসেছিল, কি মানে কারা এসেছিল, এই যে খ্রিস্টান মিশনারিজ যারা ছিল তারা কি এই যে ওয়েস্টার্ন এখান থেকে এই জায়গাটা কি ছিল, এই জায়গাটা খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরা, তাদের আইডিয়াটাকে স্প্রেড করার জন্য খ্রিস্টান মিশনারিরা তারা কি করলো, তারা এদিকে এলো। এখান থেকে যে বুদ্ধিজম যেটা এই যে সিল্ক রুট ধরে কি হলো, তারাও কিন্তু বুদ্ধিজমের আইডিয়াটাকে স্প্রেড করার জন্য তারাও কিন্তু এই রুটটাকে সিলেক্ট করে গোটা ইয়েতে মানে ওয়েস্টার্ন থেকে আরম্ভ করে এই জায়গা থেকে সাউথ ইস্ট এশিয়া থেকে এই জায়গাতে কিন্তু এরাও কিন্তু এই তাদের আইডিয়াটাকে ছড়িয়ে দিল। তাহলে সুতরাং আমরা এই যে সিল্ক রুটটা অর্থাৎ এই যে সিল্ক রুটের মাধ্যমে আমরা কি বলতে পারি, আমরা লাস্টে আমরা কি বলতে পারি, যে এই যে সিল্ক রুট আছে এটা মানে এটা বলা যায় যে সিল্ক রুট আর এ গুড এক্সাম্পল অফ ভাইব্রেন্ট প্রি-মডার্ন ট্রেড অ্যান্ড এ কালচারাল লিঙ্কস বিটুইন দ্য ডিস্টেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? এটা কি করছে, বিভিন্ন যে ট্রেডের সঙ্গে এটা ওয়ার্ল্ড তো কানেক্ট করছেই, তার সাথে কি করছে, যে কালচার এবং তাদের যে রিলিজিয়াস যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো কিন্তু কানেক্ট হচ্ছে এশিয়া থেকে ইউরোপ, ইউরোপ থেকে এশিয়া থ্রু দ্য সিল্ক রুট। আন্ডারস্ট্যান্ড? এবার আমরা নেক্সট যে স্লাইডটা করব, নেক্সট স্লাইডে দেখব যে কিভাবে ফুড এবং তার ট্রেড, এই প্রি মডার্ন যে এরা আছে, প্রি মডার্ন এরাতে কিভাবে এরা এই গ্লোবাল মেকিং এ তারা হেল্প করেছিল। আমরা নেক্সট ভিডিওতে সেটা দেখে নেব।
এবার আমরা এই স্লাইডটাতে দেখব যে কিভাবে ইন দ্য প্রি মডার্ন যে ওয়ার্ল্ড, সেই প্রি মডার্ন ওয়ার্ল্ডে ফুডের কি রোল ছিল, যে বিভিন্ন যে রিজিয়নের মধ্যে মানে ইন্টার লিঙ্ক তৈরি করার, অর্থাৎ ফুড কিভাবে স্প্রেড করেছিল ওয়ার্ল্ড ওয়াইড। এখানে কি আছে, সেজন্য এখানে বলা আছে যে ফুড অফার্স মেনি এক্সাম্পল অফ লং ডিস্টেন্স কালচারাল এক্সচেঞ্জ। ঠিক আছে, তাহলে কি প্রশ্ন হচ্ছে কিভাবে, হাউ, এখানে হচ্ছে প্রশ্ন হচ্ছে কিভাবে ফুডের মাধ্যমে কিভাবে কালচারাল এক্সচেঞ্জ কি হলো, স্প্রেড করলো। আমরা প্রিভিয়াস স্লাইডে আমরা পড়েছিলাম যখন মানুষ আগেকার দিনে কি করতো, এখন আমাদের মডার্ন যে ওয়ার্ল্ড, আমরা যে ওয়ার্ল্ডে এখন বসবাস করছি, সেই মডার্ন ওয়ার্ল্ডে কি হচ্ছে, সবকিছু ফাস্ট হয়ে গেছে, তাই না? আমরা এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে উইদিন 4 to 3 আওয়ার্স এর মধ্যে আমরা ট্রাভেল করতে পারি বাই এয়ার। ঠিক আছে, এবং মানে ইন্টারন্যাশনালি আমরা যে কোনো জায়গাতে কিন্তু খুব ফাস্ট ট্রাভেল করতে পারি, কি এই যে ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট, এই ট্রান্সপোর্টের ডেভেলপমেন্ট হওয়ার জন্য এয়ারওয়েজ এর মাধ্যমে আমরা যেতে পারি। তো কিন্তু আগেকার দিনে কি ছিল, প্রি মডার্ন ওয়ার্ল্ডের যে গ্লোবালাইজেশন হতো, সেটা আমরা প্রথমেই বলেছিলাম যে কি হতো, এর স্পিডটা ছিল, স্পেসটা ছিল খুব স্লো, গ্রাজুয়ালি হতো। কারণ কি, কারণ এই যাতায়াত, এই যে মিনস অফ ট্রান্সপোর্টের এতটা ডেভেলপমেন্ট ছিল না, হয় তারা উটের মাধ্যমে যেত, ঠিক আছে, কিংবা কেউ কি হতো পায়ে হেঁটে যাতায়াত করতো। তো সুতরাং যখন লোক একটা রিজিয়ন থেকে আর একটা রিজিয়নে আসবে, এতটা যখন ইউরোপ থেকে যখন একদম চাইনা ইস্ট পর্যন্ত, এশিয়া পর্যন্ত যখন তারা ট্রাভেল করছিল, তখন তারা তার একা আসবে না, কারণ তাদের সঙ্গে তাদের তো খাবারটাকেও তাদের সঙ্গে নিয়ে আসতে হবে। অর্থাৎ একটা লোক হয়তো ইউরোপের লোক, তো ইউরোপের লোকটা যদি চায়নায় আসে, বা চাইনার যে এশিয়ার যে লোক, সে যদি ইউরোপের ট্রেড পারপাসে যায়, তাহলে সঙ্গে তার সেই ইউরোপিয়ান খাবার অথবা আর চাইনা খাবার যে ডিশ, সেটাও তার সঙ্গে নিয়ে যাবে, কারণ খাবার দাওয়া তো খেতে হবে, তাই তো? সেই জন্য কি করলো, এই খাবারের মাধ্যমে যখন যে সমস্ত রিজিয়নে তারা পৌঁছালো, তখন তাদের নিজেদের খাবারটা সেই রিজিয়নে কি করলো, তার যে ফুড হ্যাবিট, ঠিক আছে, কি খায়, কি ধরনের খাবার, সেটাও সেই পার্শ্ববর্তী অঞ্চলে আস্তে আস্তে কি করলো, স্প্রেড করতে লাগলো। ঠিক যেমন এখানে যদি নুডলসের কথা যদি আমরা বলি, প্রথমেই আমরা সবাই জানি এই নুডলসটা কোথায় অরিজিনেট হয়েছিল, এটা অরিজিনেট হয়েছে চাইনাতে। নুডলস অরিজিনেট হয়েছিল চাইনাতে। আমরা সবাই নুডলসের সাথে আমরা কিন্তু একদম খুব ভালোভাবে পরিচিত। নুডলসের কথা মনে বললেই আমাদের কি মনে হয়, এটা চাইনিজ ফুড। ঠিক আছে, কোনো বাইরে কোনো ঠেলাতে যাবে, কোনো হোটেল রেস্টুরেন্ট, যে কোনো জায়গাতে নুডলস কিন্তু ফেভারিট সবারই মোটামুটি, আর অ্যাভেলেবেল, ইজিলি নুডলসটা পাওয়া যায়। এই নুডলসটা প্রথম অরিজিনেট হয়েছিল চাইনায়। তারপর চাইনার যে সমস্ত ট্রেডার্সরা ছিল, তারা ওই সিল্ক রুট থ্রু কি করতো, তারা ট্রেড করতো, এবং যখন এই নুডলসটা যেমন সিল্ক রুট থ্রু স্প্রেড মানে যেতে লাগলো ট্রেডার্সের মাধ্যমে, সেটা যখন ওয়েস্টার্ন যে কান্ট্রি, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিতে কোথায় কোথায় পৌঁছালো, ওয়েস্টার্ন কান্ট্রিতে। ওয়েস্টার্ন কান্ট্রিতে কি হলো, এটা স্প্যাগেটি নামে পরিচিত হলো। ঠিক আছে, তাহলে জিনিসটা কিন্তু একই। ঠিক আছে, নুডলস এটা কি করলো, ওয়েস্টার্ন কান্ট্রিতে এটাও একটা ফেমাস ফুড হিসেবে কনভার্ট হয়ে গেল, কিন্তু একটু তার ফর্মটা একটু চেঞ্জ হয়ে গেল। নুডলস থেকে তারা কি বলতে লাগলো, স্প্যাগেটি। ওই নুডলস দিয়ে তৈরি, কিন্তু তার সঙ্গে লোকাল কিছু স্পাইসেস, এই সমস্ত ফ্লেভার মিক্স করে এটা কিন্তু স্প্যাগেটিটা কিন্তু ফেমাস হয়ে গেল। ঠিক আছে, স্পেশালি ইটালি, এরকম ইটালি, ইউরোপের যে সমস্ত জায়গায় এই স্প্যাগেটি কিন্তু ফেমাস হয়ে গেল। কিন্তু এটা অরিজিনেট হয়েছে কোথা থেকে, এটা ট্রান্সফর্ম করেছে নুডলস থেকে, অর্থাৎ চাইনা থেকে ওয়েস্টার্ন কান্ট্রিতে এসছে। সেকেন্ড হচ্ছে আরব, অর্থাৎ আমরা যে পাস্তা, আর একটা খাবারের নাম কি, পাস্তার সাথেও কিন্তু আমরা খুব ভালোভাবে পরিচিত। পাস্তার কথা বললে কি হয়, একটু ইটালিয়ান, মানে একটা ইটালিয়ান একটা ফিলিং হয়, যে পাস্তাটা হয়তো কিন্তু ইটালিয়ান ডিশ, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। পাস্তাটা হচ্ছে আরাবিয়ান ডিশ। পাস্তাটা কি ডিশ, পাস্তাটা হচ্ছে আরাবিয়ান ডিশ। এই আরব ট্রেডার্সরা কি করতো, এই আরব ট্রেডার্সরা টুক পাস্তা টু 15th century ইন ইটালি। ঠিক আছে, তারা এই যে সিল্ক রুট থ্রু যে যাতায়াত করতো, সেই যাতায়াতের মধ্যে আরব যে ট্রেডার্সরা কি করতো, তারা এই পাস্তাটাকে কোথায় নিয়ে এসেছিল, ইটালি,
ইটালিতে নিয়ে এসেছিল, যে ওখানে যে ইটালি যে একটা দ্বীপ আছে সিসিলি, সেখানে তারা প্রথম পৌঁছেছিল। সেখান থেকে আস্তে আস্তে এই পাস্তাটা কি হয়, সেটা এই যে ইউরোপিয়ান ইয়েতে এটাও কিন্তু মেনলি ইটালিতে কিন্তু ফেমাস হয়ে যায়, এবং ইটালি একটা একদম ট্রেডমার্ক ফুড হিসাবে পাস্তাকে সবাই কি করে অ্যাডাপ্ট করে নেয়। সেকেন্ড হচ্ছে আরো যে সমস্ত ফুড, অর্থাৎ এ তো গেল নুডলস, পাস্তা, এই ব্যাপারে। আমরা এখন বর্তমানে যে সমস্ত খাবার খাচ্ছি, অর্থাৎ আলু, ঠিক আছে, তারপর টমেটো, চিলি, সুইট পটাটো, মেজ, এইগুলো কিন্তু একটাও কিন্তু আমাদের মানে আজ থেকে 5,500 বছর আগে পর্যন্ত আমাদের যে অ্যানসেস্ট্রি ছিল, তারা কিন্তু এই সমস্ত খাবারগুলো সম্পর্কে কেউ জানতো না। দে আর নট অ্যাওয়্যার দিস ফুড স্টাফ, ঠিক আছে। এটা কি ইভেনচুয়ালি এটা কে আবিষ্কার হয়েছিল? এটা কলম্বাস। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে কমন ফুড সাচ অ্যাজ, যে সমস্ত সাধারণ যে সমস্ত ফুড গুলো কি কি, পটাটো, আলু, সয়া, গ্রাউন্ডনাট, মেজ, টমেটো, চিলিজ, সুইট পটাটোস ওয়ার আননোন টু আওয়ার অ্যানসিস্টার, ঠিক আছে। কত? আনটিল 5 centuries ago, অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষ অ্যানসেস্টররা 500 বছর আগে পর্যন্ত এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই সম্পর্কে জানতো না। তাহলে এগুলো আবিষ্কার কে করলো? তাই তো, তাহলে জানতো না, তাহলে এগুলো ইন্ট্রোডিউস আমরা এখন খাচ্ছি কিভাবে ইন্ট্রোডিউস হলো? এই যে ফুড স্টাফ গুলো, এইগুলো অ্যাক্সিডেন্টলি কি করেছিল? কলম্বাস ডিসকভার করেছিল কোথায়? আমেরিকাতে। এখানে কি বলা আছে? দিস ফুডস ওয়ার ইন্ট্রোডিউসড বাই হুম? কোথায়? ইউরোপ থেকে আমেরিকা, ঠিক আছে। ইন্ট্রোডিউস করেছিল ইউরোপ এন্ড এশিয়াতে। এই যে ফুডস, এই সমস্ত যে পটাটো, সয়া, গ্রাউন্ডনাট, মেজ, টমেটো, চিলিজ, এইগুলো কোথায়? ইউরোপ থেকে এশিয়াতে কনভার্ট হয়েছিল, অর্থাৎ এসেছিল কোথায়? ট্রান্সফার হয়েছিল বাই ক্রিস্টোফার কলম্বাসের মাধ্যমে। অ্যাক্সিডেন্টালি ডিসকভার দ্য ভাস্ট কন্টিনেন্ট নোন অ্যাজ আমেরিকাস, অর্থাৎ যাকে আমরা আমেরিকা বলি। অর্থাৎ আমেরিকা মানে কি? আমেরিকা মানে ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নয়। আমেরিকার মধ্যে এর মধ্যে কানাডা থেকে আরম্ভ করে সাদার্ন আমেরিকা থেকে নর্দার্ন আমেরিকা, ক্যারিবিয়ান সমস্ত নিয়ে কিন্তু আমেরিকা, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা একটা ম্যাপের মাধ্যমে দেখে নেব। তোমরা দেখবে এটা হচ্ছে নর্থ আমেরিকা, এটা নর্থ আমেরিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা, অর্থাৎ এই দুটো হচ্ছে আমেরিকা। আর এটা হচ্ছে ইউরোপ, ঠিক আছে। এই যে এই পোর্শনটা, এই যে রিজিয়নটা, এটা হচ্ছে কিন্তু ইউরোপ, এই রিজিয়নটা ইউরোপ। তো এখান থেকে কি করে যে ক্রিস্টোফার কলম্বাস, মাঝে এখানে কি আছে? আটলান্টিক সি, এই জায়গাটা আটলান্টিক সি ওশেন আছে। তো কলম্বাস এখানে যাত্রা স্টার্ট করে, ঠিক আছে। প্রথমে আমেরিকার এখানে এসে পৌঁছায়, ঠিক আছে। এই গোটা এই রিজিয়নটা এখানে আমেরিকাতে এসে পৌঁছালো কলম্বাস। এবার এখানে কলম্বাস আমেরিকা পৌঁছে এই সমস্ত জিনিসগুলো কি করলো? ইন্ট্রোডিউস করলো। যে দেখলো এখানকার যে অরিজিনাল যে ইনহেবিটেন্টস যারা আছে, রেড ইন্ডিয়ান্স যে সমস্ত লোকরা আছে, তারা এই সমস্ত সুইট পটাটো থেকে আরম্ভ করে, চিলি থেকে আরম্ভ করে, টমেটো থেকে আরম্ভ করে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে কি হচ্ছে? এখানে প্রডিউস হচ্ছে এবং তারা এইগুলো খাচ্ছে। সুতরাং পটাটো এইগুলোকে তারা কোথায় নিয়ে গেল? এই যে ফুড স্টাফ গুলোকে সে কোথায় নিয়ে গেল? ইউরোপে নিয়ে গেল, ঠিক আছে। এবং ইউরোপ থেকে আমরা কি দেখলাম? যে ইউরোপ থেকে জানি যে আমরা ল্যান্ড আর ইয়ের মাধ্যমে যে সিল্ক রুট ছিল, তাই না? এই সিল্ক রুটের মাধ্যমে ইউরোপ থেকে কি হতো? ট্রেড হতো সিল্ক রুটের মাধ্যমে। সুতরাং এই সমস্ত চিলি, টমেটো থেকে আরম্ভ করে, সয়া থেকে আরম্ভ করে, এগুলো কোথায়? ইউরোপ থেকে আস্তে আস্তে কোথায় হলো? এশিয়াতে কনভার্ট হয়ে গেল এই সমস্ত খাবার জিনিসগুলো, ঠিক আছে। বোঝা গেল? তাহলে প্রথমে এখান থেকে ক্রিস্টোফার কলম্বাস কি অ্যাক্সিডেন্টালি এই ল্যান্ডমাসটাকে আবিষ্কার করেছিল, ফার্স্ট ল্যান্ডটাকে আমেরিকা থেকে, ঠিক আছে। তারপর থেকে এখানে এই সমস্ত জিনিসগুলো দেখলো যে তারা ইনহ্যাবিটেন্টসটা কি করছে, ওখানে ওই সমস্ত ফসলগুলো কি হচ্ছে? উৎপাদিত করছে, এবং সেখানে তারা তার উপরেই তাদের লাইফ লিড করছে। সুতরাং সেই সমস্ত ফসলগুলোকে আবার কি হলো? আবার গ্লোবালাইজেশন হয়ে গেল। কোথায় হলো? ইউরোপে হলো, ইউরোপ থেকে আবার এশিয়াতে স্প্রেড করলো, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা বুঝতে পারলাম যে ফুড এবং
ফুড এবং যে সমস্ত ফুড কালচার কিভাবে আস্তে আস্তে কি করছে, তারা মানে একটা কালচারাল এক্সচেঞ্জ ক্রিয়েট করছে, কন্টিনেন্ট টু কন্টিনেন্ট স্প্রেড হচ্ছে। একটা জায়গায় ফুড, আমেরিকার ফুডটা কিভাবে অস্ট্রেলিয়া অর্থাৎ কিভাবে ইউরোপে স্প্রেড করলো, আবার ইউরোপ থেকে কিভাবে সাউথ ইস্ট এশিয়াতে, অর্থাৎ অল ওভার এশিয়াতে সেটা স্প্রেড করে গেল। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, এখানে বলা আছে যে কি, যে নিউ ক্রপস could make the difference between life and death. How? ঠিক আছে, তো ঠিক আছে, ফুড স্টাফ তো তৈরি হলো, ঠিক আছে, তো ফুড, যে সমস্ত ফুড আইটেম আমরা তৈরি করলাম, তো এখানে কি বলেছে যে কেন এই সমস্ত লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন ক্রিয়েট হলো, কেন, সেটা আমরা দেখবো। অ্যাকচুয়ালি এই যে ইউরোপে সে টাইমে কি হয়, ইউরোপে এই যে ক্রিস্টোফাস কলম্বাস যে ইউরোপ থেকে বেরিয়ে গিয়েছিল নতুন ল্যান্ড এন্ড ইনভেনশনের জন্য, তার কারণ হচ্ছে ইউরোপে সেই টাইমে অনেক গ্যাদারিং স্টার্ট হয়, ঠিক আছে, পপুলেশন বাড়ে, হার্ডশিপ বাড়ে, হাঙ্গারশিপ, বিভিন্ন রকম বৃদ্ধি, এই সমস্ত মানে সোশ্যাল ক্রাইসিস গুলো ইউরোপে বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তো সুতরাং সেই জন্য কি করে, যে কলম্বাস যখন দেখলো যে সমস্ত ফুড ক্রপস গুলো যেখানে কোথায় নিয়ে এলো, ইউরোপে যখন নিয়ে এলো, তার মধ্যে একটা মেন একটা যে কমন যেটা পটাটো অর্থাৎ আলু। এবার আলুটাকে কি করলো, আলুটাকে দেখো, এবার এই আলুটা কি হয়, ইউরোপের যে সমস্ত একদম পোর, একদম সব থেকে গরিব ইউরোপের, তারা কি করলো, বিগ্যান টু ইট, আলুকে খেতে লাগলো। ঠিক আছে, অ্যান্ড লিভ লঙ্গার উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য হাম্বল পটাটো। ঠিক আছে, অর্থাৎ আলু কি হলো, আলু যে কাল্টিভেশন স্টার্ট হলো কোথায়, ইউরোপের এখানে স্পেশালি যে আয়ারল্যান্ডে একটা জায়গা আছে, সেখানে কি হলো, আলুকে তারা সে সমস্ত ইউরোপের পোর যে লোকগুলো রয়েছে, তারা আলুটাকে বেশি বেশি করে গ্রো করতে লাগলো, এবং তার উপরে বেশ করেই কিন্তু তাদের যে খাবার যে স্টারভেশনটাকে তারা ফুলফিল করতে লাগলো। তারপরে কি হয়, যেহেতু আলুর প্রতি তারা বেশি মানে কনসেন্ট্রেট করে, এবং অ্যাজ এ রেজাল্ট তারা অন্যান্য যে সমস্ত ফুড ক্রপ ছিল সেগুলোকে তারা নেগলেক্ট করতে থাকে। ঠিক আছে, তার ফলে কি হয়, যে ইন আয়ারল্যান্ড, অর্থাৎ আয়ারল্যান্ডে কি হয়, যে আয়ারল্যান্ডে হচ্ছে যে পিজেন্টরা বিকাম সো ডিপেন্ডেন্ট, যেটা বললাম যে আলুর উপরে একদম তারা প্রচন্ড ডিপেন্ডেন্ট হয়ে যায়। তার ফলে কি হয়, পটাটোস দ্যাট হোয়েন ডিজিজ ডেস্ট্রয়, একটা যেমন ডিজিজ অর্থাৎ একটা রোগের মাধ্যমে যখন সমস্ত আলু যখন নষ্ট হয়ে গেল, ঠিক আছে, তখন কি হয়, দ্য পটাটো ক্রপ কখনোই মিড 1840, অর্থাৎ মিড 1940 যখন একটা কি একটা কোনো আলু কোনো রোগ, কিন্তু ফসল লাগালো, আলুটা লাগালো, কিন্তু কোনো হয়তো পোকামাকড় হয় কোনো রোগজনিত কারণে দেখা গেল যে আলুটা মিড 1840 কি হলো, পুরো ডিস্ট্রয় হয়ে গেল। ঠিক আছে, এবং যে সমস্ত ইউরোপের পোর যে পিজেন্টরা ছিল, তারা মোস্টলি ডিপেন্ডেন্ট অন পটাটোস এন্ড দে অলসো নেগলেক্টেড দ্য আদার ফুড ক্রপস, তাই তো, তার অ্যাজ এ রেজাল্ট কি হলো, আমি যার উপর ডিপেন্ডেন্ট সেই জিনিসটাই যদি আমার নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে তো আমাকে তো প্রবলেম ফেস করতেই হবে। তো সেই জিনিসটা এখানে ঘটলো, যেহেতু তারা আলুর উপর ডিপেন্ডেন্ট ছিল, সেই জন্য কি হলো, হান্ড্রেড এন্ড থাউজেন্ডস ডায়েড অফ স্টারভেশন। তাহলে এই পোর যে ইউরোপে যে পোর পিজেন্ট যা ছিল, যারা আলুর উপর ডিপেন্ড ছিল, যারা আলুটা নষ্ট হয়ে যাওয়ার পরে কি হলো, যে এই বিভিন্ন লোক যারা ছিল, চাষিরা ছিল, তারা একদম মারা গেল ক্ষুধায়। এটা মোটামুটি এস্টিমেট করা হয়, অর্থাৎ এই যে ইয়েটা হয়েছিল, অর্থাৎ 1814 থেকে, সরি 1814 নয়, 1845, অর্থাৎ 1845 থেকে 1849 এই টাইমের মধ্যে কিন্তু এই যে স্টারভেশনটা হয়েছিল, এটা কোথায় হয়েছিল, আয়ারল্যান্ডে। ঠিক আছে, তার ফলে মোটামুটি মানে বলা হয় যে 10 লাখ পিপল ডায়েড, 10 লাখ পিপল ডায়েড। এই যেহেতু আলুর ফসলটা নষ্ট হয়ে গেল, তারপরে 10 লক্ষ লোক কিন্তু একদম খিদের জ্বালায় মারা গেল। এই যে সমগ্র যে ইনসিডেন্টটাকে, এটাকে বলা হয় গ্রেট আইরিশ ফ্যামাইন।
গ্রেট আইরিশ ফ্যামাইন, আবার এটাকে বলা হয় যে পটাটো ফ্যামাইনও বলা হয়। তাহলে সমগ্র স্লাইডের মাধ্যমে কি বুঝতে পারলাম? স্লাইডের মাধ্যমে এটা বুঝতে পারলাম যে যেহেতু ফুড স্টাফ থেকে কি হলো, তারা আস্তে আস্তে একটা জায়গা থেকে আর একটা রিজিয়নে স্প্রেড করলো। তার সাথে সাথে ক্রিস্টোফার কলম্বাসের যে আমেরিকা ইনভেনশনের সাথে সাথে বিভিন্ন নিউ যে ফুড ক্রপ তারাও ইনভেন্ট হলো, এবং তারাও কোথায় ইউরোপ থেকে এশিয়াতে তারা ছড়িয়ে পড়লো। এবং তার ফলে ইউরোপের একটা রিজিয়নে, অর্থাৎ আয়ারল্যান্ডের যে সমস্ত এখানে দেওয়া আছে, ইউরোপের ম্যাক্সিমাম জায়গাতে কি হলো, যেটা পোর পিজন ছিল তারা আলুর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়লো বেশি। এবং কারণ ইট উইল এবল টু স্যাটিসফাই দেয়ার হাঙ্গার বলা যায়, অর্থাৎ বেটার লিভ উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য হাম্বল পটাটো। তার যেহেতু তারা আলুর উপর বেশি ডিপেন্ডেন্ট হলো, অন্যান্য যে ফুড ক্রপ ছিল সেগুলোকে তারা নেগলেক্ট করলো। তাহলে সুতরাং সেই ফুড ক্রপ নেগলেক্ট করার ফলে কি হলো, যখন মিড যে 1814 এর মধ্যে, অর্থাৎ 1840 যে ফ্যামাইন যে কোনো একটা কারণে কি হলো, যে আলুতে হয়তো দেখা গেল যে আলুতে পোকা ধরে যাক বা যাই হোক, একদম টোটালি কোলাপস করে যায় পটাটো কাল্টিভেশনটা। তার ফলে সে সমস্ত পোর যে সমস্ত ফার্মার ছিল তারা কিন্তু একদম না খেতে পেয়ে মারা যায়। এই যে সমগ্র ঘটনাটাকে, এটাকে এই অ্যাজ এ রেজাল্ট কি হয়, এই স্টারভেশনের ফলে 10 লক্ষ লোক মারা যায়। এটাকে আইরিশ ফ্যামাইন বা পটাটো ফ্যামাইনও বলা হয়।